শুভ সকাল সবাইকে। আমরা স্কাউটিং লেকচারে রয়েছি গত ক্লাসের পরে যেটা আমাদের ছিল যে স্কাউটিং লেকচার 6 এর। আমরা অনেকখানি কভার করেছিলাম। তারপর থেকে আমাদের আজকে কভার করতে হবে মূলত। কিন্তু তার আগে আমরা একটু স্লাইড গুলো যাওয়ার সময় দেখে নিব যে স্কাউটিং বলতে আমরা যেটা বুঝি সেটা তো সবাই জানি যে রিমুভাল অফ ইম্পিউরিটিস, তারপরে অবজেক্টিভস অফ স্কাউটিং যে হাইড্রোফিলিসিটি তৈরি করার জন্য সাধারণত। তারপর বিভিন্ন কটনের ইম্পিউরিটিস আমরা দেখেছি প্রায় 4% এর মতো, উলের ক্ষেত্রে দেখেছি, সিল্কের ক্ষেত্রে দেখেছি, এবং কি কি থাকে একটা কটনের ক্ষেত্রে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি সেল ওয়ালে এবং সেই সাথে লুমেন কি কি দ্বারা গঠিত, অর্থাৎ স্কার্ডিং করতে গেলে কি কি রিমুভ করতে হবে সেই বিষয়গুলো ছিল। তারপরে স্কাউটিং সিস্টেম ছিল আমাদের কনভেনশনাল, সলভেন্ট এবং এনজাইমেটিক। অ্যালকালি স্কাউটিং যেটা কনভেনশনাল সেটা আমরা দেখেছি, স্যাপিনিফিকেশন রিঅ্যাকশন, তারপর ইমালসিফিকেশন, তারপরে কি কি কেমিক্যাল কি কি কাজ করে। হুম তারপরে যে ফর্মস অফ স্কাউটিং যেটা আমরা দেখেছি যে 3 প্রকার: ফাইবার স্কাউটিং, ইয়ান স্কাউটিং এবং ফেব্রিক স্কাউটিং। তারপরে আমরা যেটা দেখেছি, যদি দেখি যে টাইপস অফ স্কাউটিং তো দেখেছি, কি মেশিন সমূহ দেখেছি। প্রথমত আমাদের কিয়ার বয়লার ছিল, কিয়ার বয়লার সম্পর্কে দেখেছি। তারপরে আমাদের যেটা ছিল জেবক্স সম্পর্কে জেনেছি। স্যার এই তারপর গিয়ার বলারটা যদি একটু আরেকবার বুঝাইতেন। হ্যাঁ, কিয়ার বয়লারটা আরেকবার বুঝাবো, সমস্যা নেই, আগে একটু শেষ করি আমরা। হ্যাঁ, তারপরে রয়েছে জেবক্স, ওল্ড জিগার রয়েছে, জিগার মেশিন, উইন্স মেশিন। আচ্ছা, কিয়ার বয়লার আবার বুঝাচ্ছি আমি। কিয়ার বয়লার, দেখো, কিয়ার বয়লারটা ভেরি সিম্পল, একটা বয়লার, আর কিছু না। তো যেখানে একটা ক্লোজড ভেসেল রয়েছে, ক্যাপাসিটি কত ভেরি করে, 500 কেজি, 1000 কেজি, ডিফারেন্ট রকম ভেরি করে। ওকে, কিয়ার বয়লারের নিচে এরকম একটা মনে করো ড্রাম। তো সেই ড্রামের নিচে কি রয়েছে, একটা পারফোরেটেড, এই যে এটা রয়েছে, একটা ফলস সিলিং রয়েছে, অর্থাৎ এখানে একটা শীট রয়েছে কিন্তু সেই শীটটা হলো ফুটা, পারফোরেটেড, যেটার ভিতর দিয়ে লিকুয়ার গুলো নিচে নেমে যেতে পারে। ওকে, নাও এখন ফেব্রিকটা কি করছে, আমরা রোপ ফর্মে উপর থেকে নিচে এখানে এর উপর ফেলতেছি। তোমরা ঝুড়িতে কাপড় রাখো না, মনে করো ঝুড়িতে একটা শাড়ি বা লম্বা কাপড় ভাঁজ করে রাখা হচ্ছে, ট্রলিতে ভাঁজ করে রাখলাম, রাখার পর ফিল আপ হয়ে গেলে এটা এদিক দিয়ে বেরিয়ে চলে গেল। ওকে, নাও এই ম্যানহোলটা ঢাকনা লাগানো লাগানো যায়, অর্থাৎ লাগাই দিলাম। এরপরে কি করছে, আমাদের যে কেমিক্যাল বাইরে থেকে ডোজিং ট্যাঙ্ক থেকে কেমিক্যাল হিট এক্সচেঞ্জারের মাধ্যমে এটা হিট প্রডিউস করবে। হিট এক্সচেঞ্জারের মাধ্যমে কি করছে, আমাদের যে লিকুয়ারটা স্কোয়ারিং কেমিক্যালটা আছে সেই কেমিক্যালটা এখানে প্রবেশ করাচ্ছি। তাহলে স্কোয়ারিং কেমিক্যালটা কি হচ্ছে, উপর থেকে বৃষ্টির মতো, ঝর্ণার পানির মতো পড়তেছে, ফেব্রিকের উপর পড়তেছে। তাহলে ফেব্রিকের কি হচ্ছে, উপরের গুলো সবগুলো ভিজে যাচ্ছে স্কাউরিং কেমিক্যাল দিয়ে, কাস্টিক সোডা স্যাচুরেশন সলিউশন দিয়ে ভিজে গিয়ে আস্তে 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 কি হচ্ছে, সবগুলো কাপড় ভিজে গিয়ে শেষে কি হচ্ছে, নিচ দিয়ে যে আমাদের নিচে ছালনির মতো রয়েছে, চালনির মতো রয়েছে, সেটা দিয়ে ফলস বটম দিয়ে কি হচ্ছে, বেরিয়ে নিচে জমা হচ্ছে, এখানে জমা হচ্ছে তলানিতে। ওকে, তারপর সেইটা আবার পাম্প করে আবার আমরা উপর দিয়ে সার্কুলেট করছি এখানে। তো এই ছিল পুরো মেকানিজম, এবং এখানে আমরা কি দিচ্ছি, সোডিয়াম হাইড্রোক্সাইড, আমাদের যে স্কাউরিং কেমিক্যাল গুলো, এবং টেম্পারেচার এবং প্রেসার ঠিক একই সাথে। স্কাউরিং এর যে টেম্পারেচার প্রেসার 100 ডিগ্রি টেম্পারেচার, সেটা আমরা রাখতেছি এবং ক্লোজড ভেসেলে করতেছি। সো এখানে পুরো ফেব্রিকটা কি হচ্ছে, স্যাপিনিফিকেশন রিঅ্যাকশন থেকে শুরু করে আদার যে ইম্পিউরিটিস গুলো আছে সেগুলো রিমুভ হওয়া শুরু করতেছে, এবং পরে এটাকে এখান থেকে বের করে আমরা ওয়াশ করছি। তো এটাই ছিল আমাদের কিয়ার বয়লারের মূল কথা। তুমি বুঝতে পেরেছো? আচ্ছা, হোপফুলি সবাই বুঝতে পেরেছে। যদি না বুঝে থাকো আবারও আমি আলোচনা করব এটা নিয়ে, প্রবলেম নাই। সো এখন একটু আমরা ইয়ের দিকে যাব। স্যার এইখান থেকে স্যার কি টাইপের মানে এমসিকিউ আসতে পারে? এখান থেকে কি টাইপের আসতে পারে, কিয়ার বয়লার কি ধরনের মেশিন, কত ক্যাপাসিটি, কিভাবে কাজ করে, এরকমই কিছু আসবে। স্যার আমাদের যে স্যার সিলেবাস, স্যার ইন্টারের সিলেবাস স্যার একটু মানে কম ছিল। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, দেখি। তারপরে ছিল জেবক্স, তারপরে ছিল আমাদের জিগার মেশিন, এগুলো সম্পর্কে আরো জানবো আমরা। তারপরে ছিল উইন্স মেশিন, প্যাডিং ম্যাঙ্গেল। ওকে, এই পর্যন্ত ছিল, আজকে আমরা এখানে চলে আসব। এতদিন ধরে আমরা কটন স্কাউটিং করতেছিলাম, কটন কটন করতে। ওকে, এখন কটন বাদেও যে আমাদের আরো কিছু ফাইবার রয়েছে, যেমন সিল্ক ফাইবার রয়েছে, উল রয়েছে, জুট রয়েছে, হ্যাঁ, সেই ফাইবার গুলো আমরা একটু আলোচনা করব। সো আমরা একটু দেখি যে সিল্কের ক্ষেত্রে কি কি থাকে কম্পোজিশন। আমরা জানি যে সিল্ক, গাম বা সেরিসিন, আমি প্রথম দিন বলেছিলাম তোমাদের যে
এই যে এটা ঠিক একটা ইয়ের মতো যে একটা সুতলিকে যদি দুটো সুতলিকে একসাথে করে উপরে ময়দা লাগাই দেই তাহলে যে অবস্থাটা সৃষ্টি হবে ঠিক সেরকম। অর্থাৎ উপরের যে ময়দাটা সেটাকে আমরা সিল্ক গাম বা সেরিসিন বলতেছি, এটা প্রায় 22 থেকে 25% এবং নিচের যে সুতলিটা যেটা বলবো সেটাকে আমরা ফাইব্রন বলছি বা সিল্ক ফাইব্রন, সেটা হচ্ছে 62.5 থেকে প্রায় 67 বা নিয়ার অ্যাবাউট 70%, এবং বাকিটা 30%। বাকি আরো কিছু রয়েছে ওয়াটার এবং সল্টস, অর্থাৎ আমরা ধরে নিব আমাদের ফাইবারের পরিমাণ প্রায় 70% আর বাকিগুলো সব ইম্পিউরিটিস। তো তাহলে সিল্ক স্কাউরিং করতে হবে মানে সিল্কের এই সমস্ত অপদ্রব্য দ্রবীভূত করতে হবে, যেটাকে আমরা সিল্ক স্কাউরিং না বলে সিল্ক ডিগামিং বলে থাকি। তো ফাইব্রনের ক্ষেত্রে আবার ফাইব্রিনের ক্ষেত্রে যে সমস্ত ম্যাটার গঠিত সেটা হচ্ছে কি কি, যেমন গ্লিসারিন, অ্যালিনিন 22%, সেরিসিন, ট্রাইক্লোসান এন্ড আদার্স। তো এগুলো না চললেও চলবে, মোটামুটি এটা আমাদের জানাটা দরকার। সো এটা যদি আমরা একটা দেখি কেমিক্যাল স্ট্রাকচার অফ দ্য সিল্ক, সো আমরা এখানে দেখতে পাচ্ছি দিস NH প্রোটিন, দিস NH প্রোটিন, হ্যাঁ, দিস NH লিঙ্কেজ থাকছে। যাই হোক, সো এটা হলো সিল্ক। তাহলে এখন আমাদের সিল্ক স্কাউরিং করতে হবে মানে সিল্ক গাম বা সেরিসিনটাকে দূর করতে হবে। তাহলে সিল্ক গাম বা সেরিসিনটা আমরা কিভাবে দূর করব সেটার জন্য আমাদের বলা হচ্ছে দ্য রিমুভিং অ্যাবভ ইম্পুরিটিস অফ সিল্ক ক্যাল সিল্ক ডিগামিং বা সিল্ক স্কাউরিং বলে, স্কাউরিং বলে না, সিল্ক ডিগামিং নামেই পরিচিত। সো এজেন্ট অফ ডিগামিং সাধারণত সোপ সলিউশন, সোডিয়াম কার্বনেট বা এবং প্লাস বাইকার্বনেট সলিউশন, সিনথেটিক ডিটারজেন্ট এন্ড পিএইচ প্রায় মোটামুটি 9 থেকে এরকম হলেই হয়। তো সিল্ক ডিগামিং এর ক্ষেত্রে স্কাউরিং এর মতো আমাদের কাস্টিক সোডা লাগে না, তবে কাস্টিক সোডা দিয়েও করা যায়, কিন্তু কাস্টিক সোডা প্রোটিনকে কি করে দিবে, ড্যামেজ করে দিবে, ডিসলভ করে দিবে। ওকে, সো রেসিপিটা যদি দেখি, সোপ সলিউশন, সোপ বা যে কোনো সোপ বা ডিটারজেন্ট 0.77% এবং কার্বনেট এবং বাইকার্বনেট সলিউশন 3 গ্যালন পার পাউন্ড অফ দ্য সিল্ক, আমরা ওই সিল্কের ওজন হিসেবে নিব। তারপর 90°C টেম্পারেচার মোটামুটি 30 থেকে 2 ঘন্টা, পিএইচ 9 থেকে 10। সো বর্তমানে কি হচ্ছে যে সিনথেটিক ডিটারজেন্টের ইউজ ইনস্টেড অফ সোপ এন্ড বেটার পারফর্মস। দেখো তোমাদের আমাদের ল্যাবে যদি কোনো ডিটারজেন্ট থাকে সেই ডিটারজেন্ট দিয়ে বয়েল করলেই সিল্ক গাম বা সেরিসিনটা রিমুভ হয়ে যাবে, সেটাকে আমরা সিল্ক ডিগামিং বলছি। এছাড়াও আমাদের ন্যাচারাল কিছু প্রসেস রয়েছে যেমন এনজাইম দিয়ে হয়, এবং আরো এনজাইমের যেমন পেঁপে গাছ থেকে পেপিন এনজাইম পাওয়া যায়, হ্যাঁ, পেঁপে গাছের রস যেটা সেখান থেকে পেপিন এনজাইম, সেটা দিয়ে সুন্দর ডিগামিং করা যায়। তাহলে আমাদের কথা হচ্ছে সিল্ক থেকে যে সিল্ক গামটা রয়েছে সেটা রিমুভ করাই সিল্ক স্কাউরিং বা সিল্ক ডিগামিং। এটা কি দিয়ে হয়, সাধারণত নরমাল ডিটারজেন্ট এবং সোডিয়াম কার্বনেট বাইকার্বনেটের যৌথ অ্যাকশনের মাধ্যমেই চলে যায়। তো এখন বর্তমানে ডিটারজেন্ট দিয়েও করা হয়ে থাকে। সো গামটা রিমুভ করতে হবে জাস্ট। সো এটাই ছিল সিল্ক ডিগামিং বা সিল্ক স্কাউরিং। ওকে, তো এখানে অনেক প্রকার সিল্ক রয়েছে আমাদের, যেমন প্রজাতি ভেদে ইরু সিল্ক, তারপর স্পোল সিল্ক। ইরু সিল্ক বলা হচ্ছে কি, ইরু সিল্ক ইজ অবটেন বাই রিমুভিং 2 to 5% ইম্পিউরিটি সেরিসিন। কত পার্সেন্ট থাকে আমরা দেখেছি, কত পার্সেন্ট থাকে সেরিসিন, প্রায় 22 থেকে 2.25% পর্যন্ত থাকে। তো বলা হচ্ছে এখানে 2.2 সেরিসিনের মিল্ড স্কাউরিং ডান, এটাকে আমরা ইক্রু সিল্ক বলছি। অর্থাৎ এখানে আমরা এতটা রিমুভ করছি না, অর্থাৎ সম্পূর্ণটা রিমুভ করছি না, মোটামুটি আউটসাইডার যে আবরণটা রয়েছে সেটাকে রিমুভ করছি। এখানে সব সলিউশন রুম টেম্পারেচার 40 থেকে 60, এখানে 2 থেকে 3%। এখানে যেটা জানা দরকার যে এটাকে ইক্রু সিল্ক বলা হচ্ছে কেন। ইক্রু সিল্ক বলার কারণটাই হচ্ছে যে এখানে আমরা 2 থেকে 5% সেরিসিনটাকে রিমুভ করছি। কোথায় ইউজ করা হয়, যে ওয়ার্প এন্ড ওয়েব ড্রাগ শেড বা ব্লিচিং লাইট শেডের ক্ষেত্রে ইউজ করা হয় সব সলিউশন। এখানে মোটামুটি 1-2 ঘন্টা বয়েল করলেই চলে যাবে। স্পল সিল্কটা কি, 6 থেকে 15% সেরিসিন যখন রিমুভ করা হোক তখন স্পল সিল্ক বলছি। দেখো কতটুকু সেরিসিন রিমুভ করা হচ্ছে তার উপর নামকরণ, ওয়েব ট্যান, মিডিয়াম, ডিপ শেড, ডাইং এক্সেট্রা। বয়েলিং অফ সিল্ক, সেরিসিন রিমুভ 30% যখন, সেটাকে আমরা বয়েলিং অফ সিল্ক বলছি। তো সব সলিউশন 30% এন্ড সেকেন্ড বার ডাবল বাতে করা হচ্ছে 40°, 95°, প্রথমে চুবিয়ে তারপর সেকেন্ড বাতে করা হচ্ছে টাইম। তো তোমরা যখন সিল্ক কিনতে যাবা তখন তো তোমাদের এখানে দেখবা আরো কিছু ক্যাটাগরি থাকে, ওদেরও কিন্তু এরকম ইক্রু সিল্ক তারপর স্পল সিল্ক লেখা থাকে। তো সেখান থেকে তোমরা বুঝতে পারবা যে সেরিসিনটা কমপ্লিট কিনা, বয়েল সিল্ক যে কমপ্লিট কিনা, রিমুভ হয়েছে কিনা। রাজশাহীতে কিছু সিল্ক ইন্ডাস্ট্রি রয়েছে যারা সিল্ক প্রডিউস করে, আমার জায়গাটা লোকেশনটা মনে নাই,
কাদের বাসা রাজশাহীতে আমি জানি না, তারা খোঁজ নিতে পারো, রাজশাহীতে এই সিল্ক প্রোডাকশন আছে, ওখান থেকে সবকিছু দেখতে পারবা। ওকে, প্রিকুয়েশনটা কি? যে প্রিকুয়েশনটা হচ্ছে যেহেতু শুড নট স্ট্রিটিং, আমরা যে এজিটেশনটা দিব সেটা হবে না, কারণ সিরে যেতে পারে। ডিউরেশন অফ স্কারিং মাস্ট কন্ট্রোল, পার্সেন্ট অফ অ্যালকালি মাস্ট ইন রেঞ্জ, যেটা আমরা মিল্ড অ্যালকালি দিব, যেটা কার্বনেট এবং সোডিয়াম কার্বনেট যেটা দিচ্ছি সেটাও কিন্তু ক্ষতি করবে। সো নর্মালি সিনথেটিক ডিটারজেন্ট ইউজ করাটাই বেটার পারফরমেন্স। অল মেশিন পার্টস শুড বি স্মুথ। কোথাও, কারণটা হচ্ছে কোথাও যদি লেগে যায় তাহলে কিন্তু সহজেই ছিঁড়ে যাবে, কারণ সিল্ক হচ্ছে একটা সবচেয়ে সফট এবং সফট ফাইবার, যেটা খুব সহজেই কি বলবো, সেটা সিল্ক তো তোমরা অনেকেই দেখেছো বা ইউজ করেছো। সো সিল্ক স্কারিং ডিগামিং এ কিছুই নাই। সিল্ক স্কারিং ডিগামিং এ হচ্ছে দুটো কনস্ট্যান্ট, সেটা হচ্ছে সেরিসিন এবং ফাইব্রন। ফাইব্রন থেকে সেরিসিনটাকে আলাদা করার পদ্ধতিকেই সিল্ক ডিগামিং বা সিল্ক স্কারিং বলে। কিভাবে যাবে? সাবান দিয়ে সোপ সলিউশন এবং সেই সাথে সোডিয়াম কার্বনেট এবং বাইকার্বনেট এটের অ্যাকশনের মাধ্যমে চলে যায় সেরিসিনটা। তো এই সেরিসিনটা কতটুকু যাবে তার উপর বেস করে আমরা বিভিন্ন ভাগে ভাগ করছি, যেমন ইক্রু সিল্ক 2 থেকে 5%, স্পল সিল্ক 16 থেকে 15% এবং বয়েলড অফ যেটা 30%। তো এই ছিল আমাদের ক্লাসিফিকেশন এবং রেসিপি, যেটা দিয়ে আমরা কি করব। তোমরা নর্মাল বাড়িতে সিল্ককে যদি ডিটারজেন্ট দিয়ে হট দাও তারপরেও কিন্তু সিল্ক থেকে চলে যাবে। তো এই ছিল কথা অ্যাবাউট দ্য সিল্ক স্কাওয়ারিং, মানে সিল্ক রিমুভ করাটাই। এখন আমরা একটু চলে আসবো উল স্কাওয়ারিং। তো আমরা দেখেছি যে উলের প্রচুর পরিমাণে গ্রিস রয়েছে, প্রায় যে উল কন্টেন্ট প্রায় 30 to 60% গ্রিস এন্ড অলসো কন্টেন্ট ফ্যাটস এন্ড এক্সট্রা ইম্পুরিটিস, আরো কিছু রয়েছে। সো mild alkali ammonium carbonate or sodium carbonate is used wool scouring because of wool is degraded by caustic soda or even lowest and alkali at high temperature। একটা জিনিস তো আমরা লক্ষ্য রাখবো, তোমরা যেহেতু যখন টেক্সটাইল র মেটেরিয়াল 1 পড়েছো তখন এগুলো নিশ্চয়ই পড়েছো যে কি প্রোটিন ফাইবার সমূহ কি হয় কাস্টিক সোডায় কি ডিজলভ হয়ে যায়, তাই না? কাস্টিক সোডার অ্যাকশনে আমরাও কিন্তু প্রোটিন, আমরা যদি কাস্টিক সোডা আমাদের হাতের সংস্পর্শে আসে আমাদেরও কিন্তু ক্ষয়ে যাবে বা ইয়ে হয়, ডিগ্রেডেশন ঘটবে আমাদের একই সাথে প্রোটিন। সো প্রোটিন ইজ মাচ মোর সেনসিটিভ টু কাস্টিক সোডা, সো বা অ্যালকালি। আমাদের একটু কনসার্ন থাকতে হবে যে যেহেতু প্রোটিন এবং সিল্ক সবগুলোই কিন্তু আমাদের সিল্ক এবং উল সবগুলোই প্রোটিন ফাইবার, সো উই শুড এয়ার অ্যাবাউট দ্য কাস্টিক সোডা। সেজন্য আমরা কি করতেছি, কাস্টিক সোডা তো হাই খার, মিল্ড অ্যালকালি যেটা মাইল্ড অ্যালকালি ইউজ করছি। কার্বনেট যেমন অ্যামোনিয়াম কার্বনেট আর সোডিয়াম কার্বনেট ইউজ করা হয় সাধারণত উল স্কাউরিং এ। ওকে, যেহেতু আমরা জানি হাই টেম্পারেচার, সো পিএইচ লিকুইড শুড বি 8 to 10 এন্ড আমরা যখন অ্যালকালি ইউজ করব, ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করব, তখন কি 11 থেকে 12 13 এরকম হয়ে যাবে। as the melting point of the wool is 40 থেকে 50 ডিগ্রি সেন্টিগ্রেড, hence the applied temperature should be 50 থেকে 55 হলেই হবে। তাহলে তার ভিতর থেকে যে সমস্ত ফ্যাট, যে তেল চর্বি যেটা আছে, উলের যে ফ্যাট সেটার কিন্তু 40 থেকে 50, আমরা কটনের ক্ষেত্রে পড়েছিলাম কত 70 কটনের যে মোমটা রয়েছে সেটার প্রায় 70 ডিগ্রি বয়লিং টেম্পারেচার, সো এটা 100 এর উপরে উঠাতে হবে। কিন্তু সেই ক্ষেত্রে উলের ক্ষেত্রে আমরা দেখতেছি 40 থেকে 50 ডিগ্রি, যে উলে যে মোমটা রয়েছে বা যে গ্রিসটা রয়েছে সেটার মেল্টিং টেম্পারেচার, সো 55 ডিগ্রি সেন্টিগ্রেড বা 50 উঠালেই সেটা গলে যাবে। Also, the soap was used must be made of the fatty acid and low melting point because they are low temperature. So synthetic detergent are more preferable instead of salt and salt used in solution. দেখো এখানেও আমাদের যে প্রোটিন মলিকুলটা আছে, বাইরের যে আবরণী গ্রিসটা রয়েছে, ফ্যাট যা রয়েছে, ইম্পিউরিটিসটা রয়েছে, সেটাকে রিমুভ করতে হবে। তো সেটা কটনের মতো এতটা হার্ড নয়, সেটাকে আমরা 40 থেকে 50 ডিগ্রি সেন্টিগ্রেডে বয়েল করতে পারছি বা রিমুভ করতে পারছি। সেজন্য আমরা কি ইউজ করছি, যে মাইল্ড অ্যালকালি ইউজ করছি, যেটা এমন অ্যামোনিয়াম কার্বনেট এবং সোডিয়াম কার্বনেট ইউজ করছি। ওকে, এছাড়াও সিনথেটিক ডিটারজেন্ট ইউজ করা যায়। কম্পোজিশন উলের ক্ষেত্রে যদি আমরা দেখি যে ক্যারাটিন, ডার্ক পার্টিকেল, সোইন ফ্যাট, হ্যান্ড মিনারেল ম্যাটার, মোটামুটি ম্যাক্সিমামটাই আমাদের চলে যাচ্ছে। তো এখানে ক্যারাটিনটা মূল উপাদান আমাদের উলের ক্ষেত্রে। তো আমরা যদি বলি যে দ্য ক্যারাটিন অফ এ উল ইজ এ প্রোটিন অফ ইম্পেরিয়াল ফর্মুলা, তো কেমিক্যাল কম্পোজিশন অফ দ্য উল, আমরা সিল্কের ক্ষেত্রেও দেখেছি প্রোটিন মূলক, এখানেও দেখতেছি প্রোটিন মূলক। সো এক্সট্রাক্ট composition of the depends upon the position of the material of the fiber and treatment which has been subjected. Keratin contains sulfur. For this reason, it is very easy to separate keratin from the other element. Okay. সো কেমিক্যাল কম্পোজিশন ক্যারাটিনের যদি আমরা 33% দেখি, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এবং সালফার মিলে তৈরি করছে ক্যারাটিন, যেটা আমাদের উলের মেইন কনস্টিটিউয়েন্ট। তো ফিজিক্যালি স্ট্রাকচার যদি আমরা একটু উলের দেখি, এটা মাইক্রোস্কোপের নিচে সাধারণত উলটা দেখতে এরকম। ও
বাইরের সারফেসটা এরকম একটু স্কেল খাঁজকাটা অর্থাৎ খেজুর গাছের মতো অনেকটা, ঠিক আছে। তো তারপরে সেখানে অনেকগুলো কি রয়েছে, আমাদের যে পিউর সেল এন্ড আদার সেল কর্টেক্স রয়েছে, সেগুলো সেল মেমব্রেন, এইভাবে মাইক্রোফাইব্রিল, একটা উল তো আর একটা যতই ফাইবার তো আর একটা ফাইবার দিয়ে না, অনেকগুলো মাইক্রোফাইব্রিল দিয়ে গঠিত। ম্যাট্রিক্স মাইক্রোফাইব্রিল নিচের যে তন্তু এন্ড লেফট। তো আমরা কথা বলছি এটা নিয়ে। ওকে, স্ট্যান্ডার্ড রেসিপি ফর উল স্কাউরিং এর জন্য আমাদের কি করতে হয়? ফর উল স্কাউরিং ইজ এ হ্যারো মেশিন অর জেড স্কাউরিং মেশিন অর ডিফারেন্ট বোল। এখানে অনেকগুলো বোল লাগে, মানে হচ্ছে অনেকগুলো চেম্বার লাগে। বোল গুলো কিরকম, মনে করো যে অর্ডার বোল, এরকম একটা বোল, ঠিক আছে। তারপর এরকম একটা বোল, এরকম একটা বোল লাগে, চেম্বার লাগে। উল্টা কি হয়, এখান থেকে এসে এখানে যায়, আবার এখান থেকে এসে এখানে গিয়ে আস্তে আস্তে স্কাউরিং হয়। বলা হচ্ছে যে অর্ডার অফ বল কয়টা থাকে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, চারটা। সব সলিউশন 0.8%, 0.9%, 37%, অনলি ওয়াটার, শেষেরটা ধুয়ে ফেলবো। কার্বনেট 0.2%, টেম্পারেচার, হুম, এবং টাইম। তো কি হচ্ছে, মোটামুটি এরকম বল, চারটা বল আমরা দেখতেছি, চারটা বলের মাঝখান দিয়ে যাচ্ছে। সো পিএস অ্যাবভ 10 অর পিএস ইজ ইকুয়াল টু 10 অর বিলো 10, ক্যাপাসিটি বল 500 গ্যালন একটা বলের। অ্যান্ড ইচ বোল আর রেক্টাঙ্গল ইন এ শেপ অ্যান্ড মেড অফ কাস্ট আয়রন, যেমন আমাদের টিউবওয়েলের যেটা আয়রন। অ্যান্ড উল স্কাউরিং ইজ পারফর্মড ইন এভরি বোল অ্যান্ড স্কুইজড, অ্যান্ড দ্য ফোর্থ বোল দ্য ম্যাটেরিয়াল ওয়াশড অ্যান্ড ওয়াটার ফ্রেন্ডলি। এবং চতুর্থ বলে কি হচ্ছে, আমাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয় বলে সব সলিউশন এবং কার্বনেটের অ্যাকশন এবং টেম্পারেচারের কারণে সেখানে বয়েল হচ্ছে, এবং শেষে গিয়ে সেটা ওয়াশ হয়ে চলে যাচ্ছে ফোর্থ বলে। বিষয়টা কিরকম? ওকে, বিষয়টা এখানে ছবি ভাবছিলাম দেওয়া আছে, কিন্তু ছবি দেওয়া নাই। দেখো, আমি একটু ড্র করার চেষ্টা করছি। যে আমাদের যেহেতু এখানে চারটা বল ইউজ করা হয়, যে একটা, দুইটা, তিনটা, চারটা, এরকম চারটা বল ইউজ করা হয়। তো প্রত্যেকটাতে কি হচ্ছে, উল ফেব্রিকটা প্রবেশ করছে রোলারের মাধ্যমে, তারপরে এখান দিয়ে আবার রোলারের মাধ্যমে এটা থেকে এটাতে যাচ্ছে, রোলারের মাধ্যমে এখান থেকে এখানে যাচ্ছে, রোলারের মাধ্যমে এখান থেকে এখানে যাচ্ছে। ওকে, চারটা বল। ফার্স্ট বলে কি থাকছে, 0.8% সোপ সলিউশন থাকছে, কার্বনেট থাকছে। তো এখানে স্যাচুরেশন থাকছে প্রায় কত, 52% টেম্পারেচারে। টাইম থাকছে প্রায় 3 মিনিটের মতো, ধরে নিয়ে এখানে অবস্থান করতেছে 3 মিনিট, অর্থাৎ এই রেটটা খুবই স্লো। এখান থেকে 3 মিনিট, অর্থাৎ এখান যে ফেব্রিকটা এখানে ইমার্স হচ্ছে, এটা এখানে বেরোতে, এই পয়েন্টটা এখানে বেরোতে 3 মিনিট লাগবে। এটা এসে আবার এখানে ঢুকতেছে, এখানে শুধুমাত্র কি রয়েছে, সব সলিউশন রয়েছে, এখানে 0.9% সব সলিউশন। এখান থেকে আবার এখানে আসতেছে, এখানে 0.37% সব সলিউশন রয়েছে। টেম্পারেচার যথাক্রমে 46 এবং 43, মোটামুটি 50 নিয়ার অ্যাবাউট সবগুলোতে রাখলেই হবে। তারপর সেটা কি হয়ে চলে যাচ্ছে। এখন আমরা যখন ল্যাবে করব, আমাদের তো আর এত বল নাই, ঠিক আছে, আমরা একবারই করতে পারবো সবগুলো দিয়ে সলিউশন মোটামুটি। তো এই ছিল আমাদের উল স্কাওয়ারিং, অর্থাৎ উলের যে ইম্পিউরিটিস গুলো রয়েছে আমরা দেখলাম, যে ডার্ট পার্টিকেলস ও ইন্টারন ফ্যাট, সেগুলো রিমুভ করাই হচ্ছে। তো উল থেকে আমাদের কি সবচেয়ে বেশি ওয়েট লস হবে, যেহেতু ইম্পিউরিটিস এর পরিমাণ বেশি। ওকে, নাও চলে আসি স্কার্টিং অফ দ্য জুট অর বাস্ট ফাইবার। বাস্ট ফাইবার সম্পর্কে আমরা সবাই জানি যে বাস্ট অর্থাৎ বাকল থেকে গাছের সেগুলো যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলোকে বাস্ট ফাইবার বলছি। যেমন জুট হচ্ছে আমাদের সবচেয়ে পরিচিত, এছাড়াও যেটা রয়েছে আমাদের লিলেনের সাথে আমরা অনেকেই পরিচিত। আমাদের দেশে হয় না, অন্যান্য কান্ট্রিতে হয়, সরিষা গাছের চেয়ে বড় বা রাই সরিষার মতো অনেকটা, ঠিক আছে। সেগুলোকে কেটে আলাদা করতে হয়, র মেটেরিয়াল ওয়ানে পড়ার কথা। আর দা কি প্রলং শেপ, এরকম শেপ রয়েছে, and this কি cemented each other with by the lignin and non cellulosic unit। দেখো, একটা থেকে আরেকটা এরকম কি হচ্ছে, জয়েন্ট গুলো নন সেলুলোজিক ইউনিট দ্বারা কি হচ্ছে, লিগনিন, যেটাকে আমরা সবচেয়ে বেশি জুটে থাকে সেটা হচ্ছে লিগনিন, সবচেয়ে বেশি থাকে, যেটা দিয়ে আমরা কি করছি, একটার সাথে আরেকটা অ্যাটাচ হয়ে আছে। সো স্ট্রং অ্যালকালি was used to for jute scoring, and it is destined to reduce the lignin and remove all the cells are separated. So mild alkali is used to jute scoring at low temperature. So scoring is not required for হেসাইন এন্ড স্যাকিং জুট। দেখো, আমাদের অনেক প্রকার জুটের জাত রয়েছে। তো কোনো কোনো জুটের ক্ষেত্রে আমরা কি অনেক ক্ষেত্রে দেখি সেটা একবারে সাদাই থাকে, এবং যখন আমরা পচাবো ভালো করে, তখন সেই ক্ষেত্রে আমাদের স্কাউরিংটা এতখানি প্রয়োজন নাই। আর এমনিতেও জুট অ্যাবজর্ব করে থাকে। তো বাসায় যদি জুট থাকে, তাহলে সেই ক্ষেত্রে চেষ্টা করতে পারো যে স্কাউরিংটা করা যায় কিনা। তো আমরা একটু দেখি কেমিক্যাল কম্পোজিশন অফ দ্য জুটের ক্ষেত্রে। আলফা সেলুলোজ, হেমি সেলুলোজ, সবই সেলুলোজ, 40
60% মতো বা 70% মতো অ্যালকাইল কন্টেন্ট রয়েছে, লিগনিন রয়েছে, ফ্যাট এন্ড ওয়াক্সেস রয়েছে, পেকটিন, অ্যাশ। আমাদের যেটা রিমুভ করতে হবে সেটা লিগনিন এবং ফ্যাট এন্ড ওয়াক্সেস, পেকটিন এন্ড অ্যাশ, এই বিষয়গুলো দূর করতে হবে। তো সবচেয়ে বেশি যেটা সেটা লিগনিন। স্ট্যান্ডার্ড রেসিপি সোডিয়াম কার্বনেট, তারপরে ওয়াইটিং এজেন্ট এন্ড ডিটারজেন্ট, ওয়াটার সফেনিং এজেন্ট, সিকুয়েস্টারিং যেটা ওয়াটার 15-20 টাইম বা 1:50 বা 20 যে কোনো একটা মেটাল 100% 3 থেকে 6 ঘন্টা। বলা হচ্ছে যে বেটার পারফরমেন্সের জন্য 1% oxalic acid solution is boiled just before the scouring. Oxalic acid দিয়ে দেওয়া যেতে পারে। After scouring, jute is treated with acetic acid or HCl because of যে ইয়েটা থাকে, ক্ষারটা থাকে, সেটা যেন নিউট্রালাইজ হয়ে যায়। ওকে, তো এই ছিল আমাদের জুট স্কাউরিং। তাহলে জুট স্কাউরিং থেকে আমরা কি বুঝলাম, যে আমাদের জুটের যে লিগনিনটা রয়েছে সেটা রিমুভ করতে হবে, সেটা অ্যালকালি অ্যাকশনের মাধ্যমেই চলে যাবে। সেটার জন্য আমাদের রেসিপিটা কি, রেসিপিটা হচ্ছে এটা 4 থেকে 6%। যদি বেশি লিগনিন থাকে তাহলে এটার পরিমাণ বাড়িয়ে দেব। সেটা মোটামুটি 100 ডিগ্রি বয়লিং টেম্পারেচারে জুটটাকে আমরা কি করতে পারি, জুট থেকে লিগনিন এবং আদার্স ইম্পুরিটিস গুলো রিমুভ করতে পারি। তো এটার দ্রুত ত্বরান্বিত করার জন্য অক্সালিক অ্যাসিড আমরা ইউজ করে থাকি, এবং পরবর্তীতে যেটা ইউজ করি সেটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড অর সালফি ক্লোরাইড হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেটার কারণে কি হয়, সাওয়ারিং অর্থাৎ নিউট্রাল হয়ে যায়। কারণ যেটা যেহেতু অ্যাসিডের পিএইচ ছিল 9-10 বা 10 এরকম, তাহলে সেই কারণে এটাকে রিমুভ করে দিচ্ছি। এরপরে চলে আসবো স্কারিং অফ ম্যানমেড ফাইবারস। ম্যানমেড ফাইবারের আসলে আমরা জানি যে 3টা পদ্ধতিতে তৈরি হয়, মেল্ড স্কারিং, ড্রাই স্কারিং এবং মেল্ড স্কারিং, ড্রাই স্কারিং, ওয়েট স্কারিং, সরি ওয়েট, মেল্ট মেল্ট স্পিনিং, ওয়েট স্পিনিং এবং ড্রাই স্পিনিং। তো এই স্পিনিং এর সময় আসলে সেখানে কোনো প্রকার অপদ্রব্য থাকে না, কিন্তু যখন আমরা সেটাকে নিয়ে তৈরি করি, প্লাস্টিসাইজার ইউজ করে থাকি, তারপর আধা ট্রিটমেন্ট করে থাকি, অথবা মেশিনে যখন কাপড় বুনি বা পরিবহন করি, হ্যান্ডলিং করি, তখন আসলে কিছু ময়লা পার্টিকেল সেখানে লেগে যায়। কারণ আমরা জানি যে ম্যানমেড ফাইবার সমূহ প্রায় সবগুলোরই, বিশেষ করে পলিস্টার টাইপের ক্ষেত্রে ময়েশ্চার রিগেইন কম, যার কারণে ময়লা পার্টিকেল গুলো সবচেয়ে বেশি আকর্ষিত হয়। সেজন্য আমরা সেটাকে জাস্ট কি করব, যে একটু ওয়াশ দিয়ে দিব। যেমন নাইলনের ক্ষেত্রে, নাইলন আমি দেখি সিনথেটিক ডিটারজেন্ট সোডিয়াম কার্বনেট দিয়ে টেম্পারেচার 70 ডিগ্রি একটা ওয়াশ দিলে হয়ে যাবে। অ্যাক্রাইলিক ফাইবার, নন আয়নিক ডিটারজেন্ট, টেম্পারেচার 80 ডিগ্রি সেন্টিগ্রেড, রেয়ন, তারপরে রয়েছে সেলুলোজ এসিটেট, সবগুলোর ক্ষেত্রে মোটামুটি আমরা যদি একটু ডিটারজেন্ট এবং একটু খার দিয়ে বয়েল করে দিই তাহলে আমাদের সব ময়লাগুলো চলে যাবে। সো এটা ডাইং এর পূর্বেও করা হয় বা ডাইং এর সময় করে প্রি ট্রিটমেন্ট করে ফেলা হয়। ওকে, এই ছিল আমাদের বিভিন্ন প্রকার ফাইবারের স্কারিং। আমরা কটন থেকে শুরু করেছি, কটন দেখেছি, তারপর সিল্ক দেখেছি, উল দেখেছি, তারপরে জুট দেখেছি, এবং আদার কিছু ম্যানমেড ফাইবারের কথা জেনেছি। ওকে, এখন কথা হচ্ছে যে আমরা জানলাম যে স্কার্ডিং হয়, স্কার্ডিং হয়ে গেল, আমাদের স্কার্ডিং করা শিখে গেছি আমরা ল্যাবরেটরিতে গিয়ে। এখন আমরা সরাসরি স্কার্ডিং করব। তো এরপরে স্কার্ডিং করার পর আমাদের জানা দরকার যে আমাদের স্কার্ডিংটা আলটিমেট হয়েছে কি হয়নি, যে এটা কি হয়েছে নাকি হয়নি। তাহলে আমরা কিভাবে বুঝবো স্কাউরিংটা হয়েছে কি হয়নি? তো এটা বোঝার উপায় হলো যে স্কাউরিং করলে আমাদের ফাইবারের ভিতরে বা ফেব্রিকের ভিতরে কতগুলো পরিবর্তন আসে, সেই পরিবর্তনগুলো আমাদের জানতে হবে। যেমন প্রথম এবং প্রধান পরিবর্তন যে কি হয়, সেখান থেকে যখন তেল, চর্বি, মোম বা বিভিন্ন অপদ্রব্যগুলো চলে যাবে তখন সেটা পানি শোষণ করবে, অর্থাৎ পানিগ্রাহী হবে, যেটাকে অ্যাবজর্বেন্সি বলতেছি। তারপরে যখন আরেকটা উল্লেখযোগ্য হচ্ছে যে যখন ইম্পিউরিটিস সহ তার ওজন থাকছে বেশি, কিন্তু যখন ইম্পিউরিটিস বাদে কিন্তু তার ওজন কমে যাচ্ছে, এটাও কিন্তু একটা উল্লেখযোগ্য কথা। তারপর সেখানে প্রোটিনের পরিমাণ কমে যাচ্ছে, ওয়াক্স কন্টেন্ট যেগুলো থাকতেছে সেগুলো কমে যাচ্ছে, আরো ইত্যাদি কমে যাচ্ছে। সো এস্টিমেশন অফ স্কারিং ইফেক্ট তাহলে বুঝবো কিভাবে? তাহলে আমরা এখানে কিছু দেখতে পাচ্ছি, টেস্ট দেখতে পাচ্ছি, যার মাধ্যমে আমরা সহজেই বুঝতে পারি যে আমাদের স্কারিংটা হয়েছে কিনা। সো ডিটারমিনেশন অফ ওয়েট লস প্রথমত, দ্বিতীয়ত অ্যাবজর্বেন্সি টেস্ট। অ্যাবজর্বেন্সি টেস্টের অনেকগুলো টেস্ট রয়েছে, যেমন ইমারশন টেস্ট, কপার নাম্বার ইমারশন টেস্ট, ড্রপ টেস্ট, স্পট টেস্ট, উইকিং টেস্ট আর কলাম টেস্ট। এছাড়াও রয়েছে মেজারমেন্ট অফ প্রোটিন কন্টেন্ট, ওয়াক্স কন্টেন্ট, মিথিলিন ব্লু অ্যাবজর্পশন, কপার নাম্বার টেস্ট এক্সেট্রা, ফ্লুইডিটি টেস্ট এক্সেট্রা রয়েছে। নাও
ডিটারমিনেশন অফ দ্য ওয়েট লস। তাহলে ডিটারমিনেশন অফ দ্য ওয়েট লসটা কিভাবে? প্রথমে আমাদের একটা স্যাম্পল মেপে নিতে হবে। তাহলে মনে করি ওজন তার 5 গ্রাম, স্কোয়ারিং করলাম, স্কোয়ারিং করার পর তার ওজন নিলাম, মনে করো তার ওজন তখন 4.5 গ্রাম, তার মানে হাফ গ্রাম চলে গেছে। তাহলে কি বিফোর ওয়েট বিফোর স্কোয়ারিং মাইনাস আফটার ওয়েট বাই বিফোর ওয়েট গুণ করলে আমাদের চলে আসবে। তো আমরা নরমালি কত দেখেছিলাম স্কোয়ারিং এর সময় আমাদের কটনে 96% কটন থাকে, সেলুলোজ থাকে, আর কি 4% ইম্পুরিটিস থাকে। তাহলে স্কাউরিং করলে কতটুকু চলে যাওয়ার কথা? 4 চলে যাওয়ার কথা। সেজন্য স্ট্যান্ডার্ড রেঞ্জ হচ্ছে 4 থেকে 8। 4 থেকে 8% ওয়েট লস হয় স্কাউরিং এর ফলে কটনের। এর থেকে যদি বেশি হয় তাহলে সেটা ওভার স্কাউরিং হয়ে গেছে, বেশি স্কাউরিং হয়ে গেছে, ফাইবার গুলো ছিঁড়ে যেতে পারে। যদি 4 এর কম হয় তার মানে কি? তাহলে ইম্পুরিটিস গুলো ফাইবারের ভিতরে রয়ে গেছে। So determination of weight loss বলা হচ্ছে the loss of the fabric during scouring shows that the considerable amount of impurities are removed. হপফুলি বুঝতে পেরেছো। এখানে একটু কথা আছে, সেটা হচ্ছে যে ওজনটা নিব সেটা হলো আমাদের ওভেন ড্রাই ওয়েট ওজন নিতে হবে। অর্থাৎ একটা ওভেনে 105 ডিগ্রি সেন্টিগ্রেডে এটাকে 10 থেকে 15 মিনিট আমরা চালাবো। চালালে কি হবে? এই ফাইবারের ভিতরে, ফেব্রিকের ভিতরে অবস্থিত যে ময়েশ্চার গুলি আছে সেগুলো সব চলে যাবে। তখন আমরা শুধু নিট ফেব্রিকের ওজনটা পাবো। তারপর সেটাকে স্কাউরিং করব। স্কাউরিং করার পর সেটাকে আবার শুকিয়ে ওভেন ড্রাই ওয়েট নিব। ওভেন ড্রাই ওয়েট নিব, নেওয়ার পর সেখানে কি করব? আবার সেটাকে শুকাবো। আবার শুকানোর পর ওভেন ড্রাই ওয়েট নেওয়ার পর দুই ওজনের পার্থক্য থেকে আমরা এখানে ডিটারমিনেশন অফ ওয়েট লস বের করব। তাহলে 4 থেকে 8 এর মধ্যে যদি রেঞ্জটা থাকে তাহলে আমরা বুঝবো যে ইটস গুড, ওকে। আর যদি এর বাইরে যায় তাহলে আমরা ধরে নিব যে হয়নি। এগুলো কোয়ালিটেটিভ টেস্ট, ওকে। এরপরে চলে আসি অ্যাবজর্বেন্সি টেস্ট। অ্যাবজর্বেন্সি মানে কি? তেল চর্বি রিমুভ হয়ে গেলে সেখানে প্রচুর পরিমাণে অ্যাবজর্বেন্সি আসবে, মানে হচ্ছে পানি শোষণ ক্ষমতা বাড়বে। সেজন্য আমাদের অ্যাবজর্বেন্সির উপর বেস করে কয়েকটি টেস্ট রয়েছে। সেই টেস্ট গুলো হচ্ছে প্রথমত ইমারশন টেস্ট। ইমারশন টেস্টটা কি? যে ডুবে যাওয়া। তোমাকে যদি হাত পা বেঁধে পুকুরে ফেলে দেওয়া হয় তাহলে তুমি কতক্ষণে ডুবে যাবা? তো বা অথবা যদি তুমি সাঁতার না জানো। তো বিষয়টা হচ্ছে এরকম যে ফেব্রিকটা যখন কি হবে, আমার স্কাউরিং ইফেক্ট চলে আসবে ফেব্রিকটার, তার মানে কি তেল চর্বি নাই। তখন আমি কি করব? 1:1 ছোট ছোট কুচি কুচি করে ফেব্রিক কাটবো। হ্যাঁ, 1/1 সেন্টিমিটার ফেব্রিক কাটবো। তারপর একটা পানির বিকারে কি করব? এখানে স্যাম্পল গুলিকে ছেড়ে দিব এবং ঘড়ি ঘড়ি ধরে টাইম দেখবো যে কখন এই স্যাম্পল গুলো দেওয়ার কতক্ষণের মধ্যে ডুবে যায়। তাহলে যখন পানি শোষণ করার ক্ষমতা থাকবে, তার পানি শোষণ করবে, সে করে ডুবে যাবে। তো সেটাকে আমরা বলতেছি যে টেস্ট স্যাম্পল অফ 1:1 সেন্টিমিটার সাইজ ইজ কাট on the left of the water surface with the help of stopwatch and with the time of fabric is immersing a record. তাহলে কি আমরা কতক্ষণে ডুবে যাচ্ছে সেটা করব। তো স্ট্যান্ডার্ড টাইম অফ ইমার্সিং হচ্ছে 5 সেকেন্ড। 5 সেকেন্ডের ভিতরে যদি ডুবে যায় তাহলে ধরে নিব যে মোটামুটি ভালো, ওকে। এক্সাম্পল যেমন ইমার্সন টাইম যদি 4.45 হয় তাহলে এটা কি মডারেট স্কারিং। আর কম সময়ে যদি হয়, মনে করো 2 সেকেন্ডে ডুবে গেল, তাহলে সেটা খুবই ভালো স্কাউরিং হয়েছে। আবার একটা স্যাম্পল আসলো যেটা 10 সেকেন্ডেও ডুবতেছে না, 1 মিনিটও ডুবতেছে না, তার মানে কি সেই স্যাম্পলটা ভালো স্কাউরিং হয়নি। কারণ স্কাউরিং হলে সেটা কি করবে? তার ইয়েটা পানি অ্যাবজর্ব করে সে ভারী হয়ে নিচে ডুবে চলে যাবে। তো এটা ছিল আমাদের ইমারশন টেস্ট। এরপরে আরো টেস্ট রয়েছে ড্রপ টেস্ট। ড্রপটা কি? আমরা জানি যে যখন স্কাউরিং করা হবে তখন পানিটা হাইড্রোফিলিসিটি বেড়ে যাবে, পানির গ্রহণ করার ক্ষমতা বেড়ে যাবে। সেজন্য আমরা কি করছি যে পানি একটা ফেব্রিকের উপর, স্কার্ট ব্লিচ ফেব্রিকের উপর ফ্যাক্টরিতে বেশি করে ওয়ার্কাররা কি করে হয় ফটায় ফটায় পানি দেওয়া হয় ফেব্রিকটার উপর, দেখা হয় যে ফেব্রিকটা পানি শোষণ করছে কিনা। সো ড্রপ টেস্টটা এই মেকানিজমের উপর বেস করে যে বলা হচ্ছে ইন এ পিপেট ওয়াটার ইজ টেকেন এন্ড ওয়াটার ড্রপ দ্য স্কার্ট ফেব্রিক এন্ড দ্য অ্যাবজর্পশন অফ দ্য ওয়াটার ড্রপ ইজ অবজার্ভ ভিজুয়ালি। কি করছি আমরা? এখানে ড্রপ ফেলতেছি এবং দেখতেছি যে কত সেকেন্ডের মধ্যে ফেব্রিকটা পানিটাকে শোষণ করে নিচ্ছে। The standard time for the absorption of one drop is 0.5 থেকে 8 to up to 1 সেকেন্ড। অর্থাৎ হাফ সেকেন্ড বা 1 সেকেন্ড, হাফ সেকেন্ড থেকে 1 সেকেন্ডের মধ্যে হচ্ছে রেঞ্জ। এর ভিতরে যদি সেটা শোষণ করে নেয় পানিটাকে, দ্যাটস গুড। তোমাদের হাতের কাছে ফেব্রিক থাকতে পারে, সেখানে পানি দিয়ে দেখতে পারো যে কত সময়ের মধ্যে সেটা অ্যাবজর্ব করে নিচ্ছে। সো মনে করো যেমন একটার এক্সাম্পল আমরা 6 সেকেন্ড, সেটা কি আসলে 6 সেকেন্ড তাহলে তো ভালো না, কারণ অনেক সময় নিচ্ছে।
তো এই ছিল আমাদের ড্রপ টেস্ট। কি করছি আমরা, উপরে পানি ড্রপ ফেলতেছি, ফেলে সেটাকে মেজার করছি। এই ছিল দুটো টেস্ট। আর একটা টেস্ট রয়েছে আমাদের, আরো দুটো টেস্ট রয়েছে। যেমন প্রথমত স্পট টেস্ট। স্পট টেস্টটা হচ্ছে কিরকম, ওই যে আমরা পানির ফোঁটা ফেললাম, এখন পানির ফোঁটাটা কিভাবে চারপাশে ছড়িয়ে যাচ্ছে ফেব্রিকের উপর, সেটাই আসলে দেখার কথা দরকার। এবং সেই পানির ফোঁটাটা কিভাবে চারপাশে ছড়িয়ে যাচ্ছে সেটা যদি দেখতে চাই, তাহলে আমরা যে পানিটা ইউজ করতে, সেখানে যদি একটু ডাই দিয়ে দিই, রং দিয়ে দিই, তাহলে ফেব্রিক, সাদা ফেব্রিকের উপর কিভাবে ছড়িয়ে যাচ্ছে চারপাশে সেটা ভালো করে দেখা যাবে। সেজন্য আমরা কি বলছি যে in a pipette solution 1% direct rate Congo rate is taken and droplet of the solution put out on the different places of the fabric। আমরা কি করছি, একটা বাটিতে, একটা বিকারে কি করছি, রেড নিচ্ছি, কঙ্গো রেড ডাই গুলাচ্ছি 1%। হ্যাঁ, 1% ডাই গুলানোর পর সেটা কি করছি, ফেব্রিকের উপর ড্রপ দিচ্ছি, যে ড্রপ দিচ্ছি, দিয়ে দেখতেছি সেটা কিভাবে চারপাশে ছড়িয়ে যাচ্ছে। সেটা যদি ক্লিয়ারলি রাউন্ড শেপে হয় তাহলে সেটা গুড স্কারিং, সেটা যদি এরকম হয়, এবড়ো থেবড়ো হয়, সেটা ইউনিফর্ম আনইউনিফর্ম স্কারিং, এবং সেটা যদি মাঝখানে একটু এরকম একটু হয় তাহলে সেটা বুঝবো আনইভেন স্কারিং। কারণ কি, সেই জায়গাগুলি থেকে তেল চর্বি যায় নাই, তাহলে সেই জায়গাগুলোতে তো আর ডাইটা শোষণ হবে না, তাই না? আর যেটাতে সম্পূর্ণরূপে তেল চর্বিগুলো চলে গেছে, তাহলে সেখানে কি ক্লিয়ারলি ডাইটা অ্যাবসর্ব হবে এবং চারপাশে সুন্দর করে স্প্রেড ভাবে ছড়িয়ে যাবে। তো এই ছিল আমাদের স্পট টেস্ট, অর্থাৎ কি ধরনের স্পট সৃষ্টি হচ্ছে সেটাই দেখার বিষয়। এবং সেটা থেকে আমরা বুঝতে পারতেছি যে আমাদের ফেব্রিক টেস্ট স্কারিং হয়েছে কি হয়নি। সর্বশেষ আমাদের আরেকটা টেস্ট ছিল, সেটা হচ্ছে কলাম টেস্ট আর উইকিং টেস্ট। আমরা অনেক সময় গ্রামে যারা ছিলে, যে ওই নালা পার হতে গিয়ে বা পানিতে নামলে একটু প্যান্ট ভিজে গেলে উপরের দিকেও ভিজে যায়, বা লুঙ্গি যদি একটু পানিতে লাগে তাহলে উপরের দিকেও ভিজে যায়, উপরের দিকে উঠে যায়, যেটাকে উইকিং ক্যাপাবিলিটি বলা হচ্ছে। যে পানি শোষণ ক্ষমতার কারণেই আসলে এরকমটা হয়, যে ফেব্রিকটা যত স্কাওয়ার্ড, অর্থাৎ যেখানে যত বেশি ইম্পিউরিটিস রিমুভ করা থাকবে, সেই ফেব্রিকটা তত বেশি হাইড্রোফিলিক প্রপার্টি শো করবে। তার মানে কি, ফেব্রিকটা পানিতে লাগার সাথে সাথে পানিটা উপরের দিকে উঠবে। তা পানিটা উপরের দিকে কতটুকু উঠতেছে এটার উপর বেস করে আমরা স্কাউরিংটা মেজারমেন্ট করি। সেই জন্য সেটাকে আমরা বলতেছি উইকিং টেস্ট অথবা কলাম টেস্ট। বলা হচ্ছে 18 × 5 সেন্টিমিটার স্যাম্পল কাট ফ্রম দ্য স্কার্ট স্যাম্পল, এরকম 18 × 5 কেটে নেওয়া হবে। 1 বিকার পার্সেন্ট ডিরেক্ট ডাই ইন সলিউশন। দেখো এখানে একটা সলিউশন আছে, যেহেতু ওয়াটার সলিউশন দিলে ওয়াটার সলিউশনটা উপরে উঠবে, ততটা বোঝা যাবে না, সেজন্য ভিজিবল করার জন্য এখানে যখন আমরা ডাই দিয়ে দিব, মনে করে রেড ডাই দিয়ে দিলাম, দেওয়ার পর 18 সেন্টিমিটার 1 সেন্টিমিটার কি করব, এই সলিউশনটার নিচে দিব, এবং বাকি 17 সেন্টিমিটার উপরে হ্যাঙ্গিং করে রাখবো বা ঝুলিয়ে রাখবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 সেন্টিমিটার কারণে এখানে পানি শোষণ করে উপরে উঠতেছে, ডাই দেওয়ার কারণে সেটা স্পষ্ট হবে যে কতখানি উপরে উঠলো। After make water is down 1 centimeter above from the sample button, and now the sample is hung from the wood stick and supported by immersing 1 centimeter portion of the fabric to the dye liquid. Then we measured the point up to which the colored solution is absorbed straight above away by 5 minutes. 5 মিনিট ধরে আমরা দেখব 5 মিনিটে এটা কত দূর উঠলো, তারপর সেটা স্কেল দিয়ে মেপে ফেলবো। এখানে অবশ্যই 1 মিটার বাদ দিতে হবে আমাদের, 1 সেন্টিমিটার। সো স্ট্যান্ডার্ড রেঞ্জ 30 থেকে 50, এটা কতটুকু উঠবে স্ট্যান্ডার্ডলি 30 থেকে 50 মিমি। সো এভারেজ মনে করে একটা স্যাম্পলে 30 মিমি, তাহলে সেটাকে আমরা বলবো এভারেজ রেঞ্জ। যদি 50 মিমি ওঠে, অর্থাৎ যত বেশি উপরে উঠবে কি, তাহলে তত বেশি ভালো স্কাউরিং হয়েছে। আবার বেশি উপরে উঠলে 50 এক্সিট করলে দেখা যাবে সেটা ওভার স্কাউরিং হয়ে গেছে। তো এই ছিল আমাদের কয়েকটা টেস্ট, যেটার উপর বেস করে আমরা বলতে পারি যে আমাদের স্কোরিংটা হয়েছে। এছাড়াও আরো কিছু টেস্ট আমাদের ছিল বা রয়েছে, সেগুলো প্রথমের দিকে লেখা ছিল, যেমন প্রোটিন কন্টেন্ট, অর্থাৎ প্রোটিনের পরিমাণ কতটুকু আছে বা কমে গেছে সেটা, ওয়াক্স কন্টেন্ট আগে কতটুকু ছিল এখন কতটুকু আছে, মিথিলিন ব্লু কিভাবে অ্যাবজর্ব করছে, এবং কপার নাম্বার টেস্ট, কোয়ালিটেটিভ টেস্ট, যে আমরা জানি যে আমাদের স্কাউরিং এর ফলে, ব্লিচিং এর ফলে অনেক ডিগ্রেডেশন ঘটে, সেই ডিগ্রেডেশনের ফলে সেখানে কপার সালফেটের সাথে বিক্রিয়া করে কিছু রেসিডিউ উৎপন্ন করবে, সেটা কি পরিমাণ রেসিডিউ উৎপন্ন করছে সেটাকে টাইট্রেশন করলে আমরা কপার নাম্বার টেস্টটা পাবো। তো যাই হোক, এই ছিল আমাদের এস্টিমেশন মেথড। প্রথমত ডিটারমিনেশন অফ ওয়েট লস,
তৃতীয়ত অ্যাবজর্বেন্সি টেস্টের ক্ষেত্রে অনেকগুলো দেখলাম, ইমার্শন টেস্ট কতটুকু পানির কতক্ষণে ডুবে যাবে, ড্রপ টেস্ট কত সময় শোষণ করবে, স্পট টেস্ট কিভাবে ছড়িয়ে যাবে, এবং হচ্ছে কলাম টেস্ট কিভাবে উপরে উঠবে। তো এই ছিল আমাদের আজকের লেকচার। প্রথমত সিল্ক স্কাওয়ারিং, তারপরে ছিল উল স্কাওয়ারিং। আমরা একটু যদি করি, 1 মিনিট আছে, এরপর কেটে গেলে আবার জয়েন করবা। তো এখানে আমরা দেখতেছি যে উল স্কাওয়ারিং, তারপরে সিল্ক স্কাওয়ারিং, ডিগ্যামিং যেটা, সেটার সোপ সলিউশন, কার্বনেট ক্ষার, মিল্ট ক্ষার, তারপরে সেটাকে বয়েল সিল্ক, ইক্রুসিল্ক বিভিন্ন ভাগে ভাগ করছি। স্কাওয়ারিং উলের ক্ষেত্রে আমরা দেখছি ক্যারাটিন, বাকি ইম্পিউরিটিস গুলো, সেগুলোকে আমরা যেহেতু মাইল্ড ক্ষার, সেটাকে অনেক কয়েকটা বাতে করতে হচ্ছে স্কাওয়ারিংটা। তারপরে রয়েছে আমাদের জুট ফাইবার। জুট ফাইবার তো এটাও আমরা অ্যালকালি স্কাউরিং এর মাধ্যমে সেটাকে রিমুভ করছি, বিশেষ করে লিগনিন ম্যাটেরিয়ালটা রিমুভ করতে হয়, যদিও সেটা সহজে রিমুভ হতে চায় না। এটা নিয়ে প্রচুর কাজ করার আছে, যেমন জুট থেকে ন্যানোসেলুলোজ তৈরি করা হচ্ছে, এরকম আরো অনেক বাংলাদেশি হচ্ছে, মাওলানা ভাসানীর ল্যাবে হচ্ছে এই জুট থেকে ন্যানোসেলুলোজ। এরকম আমাদের ল্যাবও আমরা করতে পারবো চাইলে, হয়তো ভবিষ্যতে করব আমরা অনেক কিছু। স্ট্যান্ডার্ড রেসিপি আমরা দেখলাম, স্কারিং ম্যানমেড ফাইবার, অর্থাৎ একটু ওয়াশ করে নিতে হয়। তারপরে চলে গেলাম আমরা এস্টিমেশন অফ স্কারিং ইফেক্ট, ইমার্শন টেস্ট, ড্রপ টেস্ট, উইকিং, কলাম টেস্ট। এই ছিল কথা। ডিটারমিনেশন অফ ওয়েটলেস আমরা দেখলাম যে আগে কতটুকু ছিল, পরে কতটুকু ছিল। তারপরে অ্যাবজর্বেন্সি টেস্টটা আমরা দেখলাম, সেই সাথে ড্রপ টেস্ট দেখলাম, স্পট টেস্ট দেখলাম, কলাম টেস্ট দেখলাম। এই ছিল কথা।